হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, এইমাত্র আমি কোর্ট থেকে ফিরলাম। ফিরে এসে যে 5টা বাজে, এখন আমি স্নান টান করে বসলাম। তা আমি অনেকদিন এই কোর্ট সংক্রান্ত কোনো ভিডিও আমি দিইনি। তো এখন আমি আগে বলেছিলাম যে আমার কি কি কেস চলছে, আমার শ্বশুরমশাই কোন কেস করেছে, কি তারপরে আমি কোন পাল্টা কি কেস করেছি, তার আমি ভিডিও আগেই দিয়েছি। আগে দেওয়ার কারণ আমি বলেইছিলাম, কেননা আমার শ্বশুরবাড়ির লোকেরা যেহেতু ইন্দো থাকাকালীন কেসটা করা হয়েছিল, তো শ্বশুরবাড়ির লোকেরা পাড়া প্রতিবেশী সবার কাছে বলেছিল যে বৌমা আগে কেস করেছে, তাই জন্য আমরা কেস করেছি। তাই ওটা আমি দেখানোর জন্য কবে কোন কেস করা হয়েছে তার ডেট দিয়ে আমি ভিডিও আছে আমার প্লে লিস্টে গিয়ে তোমরা চেক করলেই তোমরা পেয়ে যাবে যে কোন কেস কে প্রথম কবে কি কেস করেছে, সেই দিয়ে ডিটেলস ভিডিও আমার আগে করা হয়ে গেছে। যে কেসটা করেছিলেন 585/2018-তে, সেই কেসের কিন্তু জাজমেন্ট বেরিয়ে গেছে। মানে কি জাজমেন্ট কি হলো সেইটা তোমাদের আমি জানাবো। এটা যারা এখনো দেখোনি, নতুন দেখছো এই ভিডিওটা, তো তাদের পক্ষে একটু বুঝতে সুবিধা হবে। যে এখানে দেখাই যাচ্ছে, দেখো এইটা একদম পুরনো হয়ে গেছে যদিও বা। এটা দেখো 17ই মে 2018, এখানে স্ট্যাম্প করা আছে হাওড়া কোর্টে। আর 2/7/2018-তে 10:30 AM লেখা আছে। তো ওইটাই প্রথম ডেট ছিল আমাকে কোর্টে হাজির হওয়ার কথা ছিল। মানে আমি তখন ইন্দোরে ছিলাম, ইন্দোর থেকে আমাকে 2 তারিখে কোর্টে হাজির হওয়ার জন্য বলা হয়েছিল, যাতে আমি দৌড়ে এসে কোর্টে হাজির হই আর ওরা ওদের কাজটা সহজে করতে পারে। তো এরপরে আমি ডিবি কেস করেছি। আমার পুলিশের কাছে আমি বারবারই বলেছিলাম যে কেন কেস করা হলো, আমার কি দোষ আছে, কি অপরাধ আছে, সেটা যেন এসে ওদের ফ্যামিলি, ওর মা বাবা, আমার মা বাবা, দুই ফ্যামিলিকে বসিয়ে যেন জিজ্ঞাসা করা হয়। টাকার জোরে ওরা পালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, এই কেসের কি রায় হয় সেটা আমি পরে দেখাচ্ছি। তো টাকার গরমে আমার শাশুড়ি মা প্রথম থেকেই বলতেন কোর্টে তো সব টাকা দিয়েই হয়। তো ঠিক আছে, আমিও দেখছি কোর্টে টাকা দিয়ে কি কি হয়, কতদূর হয় আমি দেখেছি। হ্যাঁ, 6 বছর আমি দেখেছি যে কোর্টে টাকা দিয়ে কি কি হয়। ঠিক আছে, এটা আমাদের হাওড়া কোর্টে কি কি হয় সেটা আমার 6 বছরে মোটামুটি দেখা হয়ে গেছে। হ্যাঁ, কোর্টে কি হয়, টাকা পয়সার কি খেলা হয় সেটা জানা সত্ত্বেও আমি কিন্তু দাঁতে দাঁত চিপে আমি অপেক্ষা করছিলাম আইনের দিকে, আইনের ওপর ভরসা রেখে। এর আগে তোমরা বন্ধুরা দেখেছো আমার বাবার অসুস্থ হয়েছে, আমার শরীর খারাপ, কি আমার ফ্যামিলি মার সবার শরীর খারাপ, প্রত্যেকটা আমাকে পন্ডিচেরি যেতে হয়েছে দৌড়ে দৌড়ে ট্রিটমেন্টের জন্য। সবকিছুই আমার কিন্তু হয়েছে, কিন্তু আমার লক্ষ্য ছিল আমার কোর্টে আমাকে ঠিক টাইমে যেন আমার কোর্ট যেন মিস না হয়। কোর্টের কোনো ডেট আমি মিস করিনি। এই কেসটা শ্বশুরমশাই বলো আর যে কোনো কেসই বলো, আমি কোনো ডেটে মিস করিনি। কেননা ওদের আসতে হয় না, ওদের উকিলবাবুকে টাকা দিয়ে দেয়, ওরা উকিলবাবু সমস্ত কিছু সেটিং করে নেয়। এক একভাবে আমার সঙ্গে খেলা করেছে আমার কেসটাকে নিয়ে। মানে আমার এই কেসে, এই যে শ্বশুরমশাই যে কেসটা করেছিল, এই কেসটা এক্সপার্টিও করে দিয়েছিল। আমার প্রথম যে লয়ার, তার নাম বলছি না, উনি কিন্তু কেসটাকে এক্সপার্টি করে আবার ভ্যাকেট করেছিল। ভ্যাকেট করে 1000 টাকার ফাইন এইসব করেছিল। যারা কোর্টের ব্যাপার জানো তারা জানবেই। এইসব করেছে, আমাকে ভুল ডেট দেওয়া হয়েছে, আমাকে যে অবজেকশন যেগুলো লিখে জমা দেওয়া হয়েছে সেইগুলো এমনকি ওদের সুবিধা মতন অনেক কথা লিখে নিয়ে জমা দিয়েছে। তো এরকম এক একজন এক এক রকম করেছে। তারপরে আমার হাজিরার সময় আমার হাজিরার কাগজেও কিন্তু কেস নাম্বারটা চেঞ্জ করে দিয়ে আমার হাজিরা করা হয়েছিল, যাতে আমি অ্যাবসেন্ট থেকে যাই কেসে। আর আমি অবশ্যই অনেক সকাল সকাল গিয়ে আমি কোর্টে হাজির হয়ে যাই। ধরেছিলাম, মানে চোরকে যেমন হাতে হাতে ধরে, তো আমার ওই লয়ারকে, সে কিন্তু অনেক বড় মাপের লয়ার সিভিলের, সেই লয়ারকে আমি হাতে নাতে ধরেছিলাম। ঠিক আছে, লয়ারকে ধরেছিলাম। ধরার পরে যখন ওনার থেকে ব্রিফটা নিয়েছি, ব্রিফটা নেওয়ার সময় ওনার যতটা ফিজটা ওনার হাতে দিয়েই আমি এসছি। এই ফিজটা দেওয়াতে যে কি বড় থাপ্পড়টা মুখে লাগলো সেইটা বোঝার মতন ক্ষমতাটা ওদের হয়তো নেই। কেননা যারা এই মনুষ্যত্বটা হারিয়ে ফেলে না, তাদের এই থাপ্পড় মারা ব্যাপারটা বুঝতে পারে না, যে আমরা কেন আমার এই ক্ষতি করার পরও ওনাকে ফিজটা আমি ওনার মুখের ওপর দিয়ে আমি আসলাম, সেটা কিন্তু ওনারা বুঝতে পারবে না। তো ওদের কাছে টাকাটাই বড়। তো যাই হোক, এইভাবে আমি কেসটা লড়েছি। আমি জাজের সঙ্গে কথা বলেছি, জাজের সঙ্গে আমার যে সমস্যা সবকিছু বলেছি। তো জাজ আমাকে বলেছিলেন যে তোমাকে ধৈর্য ধরতে হবে, কোর্ট কেসও জাজমেন্টটা কি হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব।
আচ্ছা, এর আগে বলি সাক্ষীটা তো হচ্ছিল, সাক্ষী তো আমাকে ঘন্টার পর ঘন্টা সাক্ষী মানে একটার পর একটা প্রশ্ন হয়েই যাচ্ছে। মানে আমার হাজবেন্ডের তরফ থেকে আশিস বিশ্বাস, ওর তরফ থেকে লয়ার আমাকে জিজ্ঞাসা করছে, ওর বাবা মানে শ্বশুর মশাইয়ের যে প্লেন্টিভ তার তরফ থেকে আমাকে ঘন্টার পর ঘন্টা আমার মাথা চিবিয়ে খেয়েছে। করার পর আর আমার লয়ারও 2-4টে কোশ্চেন করেছে ওদের। তো সেই 2-4টে কোশ্চেনেই কিন্তু যথেষ্ট কাজ হয়েছে আমাদের। তো ওরা ওরকম ভাবেই নিচ্ছে, সবকটাই নিচ্ছে। আমার ডিবি কেসও এরকম সাক্ষী চলছে 2 বছর ধরে। এটা যখন চলছিল, সাক্ষীটা আমার শ্বশুরমশাই করেছেন যেটা বলেছিলেন, কোর্টের কাছে চেয়েছিলেন যে আমার ছেলের বউ যেন বাড়িতে না ঢুকতে পারে, ইনজাংশন অর্ডার চেয়েছিল। কিন্তু সেখানে উনি কেসটা করেছিলেন, কিন্তু সাক্ষীর সময় উনি কাঠগড়া এসে বলছেন যে আমার ছেলের প্রতি আমার কোনো অভিযোগ নেই, ছেলে আমার খুব ভালো, ছেলের প্রতি কোনো অভিযোগ নেই। তাহলে বন্ধুরা এখানেই তাহলে প্রমাণ হয়ে গেল যে ছেলের প্রতি যখন অভিযোগ নেই কোনো, তাহলে ছেলেকে কিন্তু পার্টি নাম্বার 1 করেছে, ডিপেন্ডেন্ট নাম্বার 1 হচ্ছে আশিস, 2তে আমার 2 নম্বরে আমার নামটা দিয়েছে। আমাকে কি করে বের করেছে, আমাকেই টার্গেট করেছে। তো সেই ব্যাপারটা তো মানে জাজটা ঘাসে মুখ দিয়ে চলে না, এখন এটা যে কোনো বাচ্চা মানুষও জেনে যাবে। তো উনি তো জাজ হয়ে বসছেন। তো উনি বললেন যে আমার শ্বশুরমশাই সাক্ষীতে বলেছিলেন যে কোর্টে এরকম করতে হয়, এরকম হাত দিয়ে কোর্টে এরকম করতে হয়, তাই করেছি। পুরোটাই গোটা সেটা নিজের মুখে উনি বলে দিলেন ইনডাইরেক্টলি। তো ওরকমই হয়, মানে বেশি অতি চালাকের গলায় ধরি একটা কথা আছে না, তাই আমার ভিডিওতে বলেছি যে পরামর্শদাতা 2টো ফ্যামিলি এরকম আছে যারা এরকম পিছনে সবসময় চিপকে থাকে, যাদের পরামর্শ দিয়ে নিজেদের আখেরটা যেন গুছিয়ে নিতে পারে। চেষ্টা করে আমাকে কোর্টে ঢোকানোর পর থেকেই ওদের যে লয়ার, মানে হাওড়া কোর্টের বেস্ট লয়ার, যিনি সবসময় দল ছাড়া চলতে পারেন না, ভয় পান। আর আমার তো লয়ার আমার একজন, আমার যে সাক্ষী, আমার আর্গুমেন্ট এইসবগুলো হয়েছে আমার লয়ার একাই ছিলেন। ঠিক আছে। আর উনি তো এত বড় মাপের যেহেতু লয়ার, ওনার সবসময় 10-12 জনকে সঙ্গে নিয়ে ওনার ঢুকতে হয়, ওনার পুরো টিমটাকে সঙ্গে নিয়ে ঢুকতে হয়। যে ইনজাংশনের অর্ডার কোর্টের কাছ থেকে চেয়েছেন, সেই ইনজাংশনের অর্ডারটা মানে খারিজ করে দিয়েছে, কোর্ট খারিজ করে দিয়েছে। ঠিক আছে। তো অর্ডারটা যেটা এসছে আমি তোমাদের দেখাচ্ছি, তোমাদের দেখিয়ে দেওয়া ভালো, কারণ আমি সবকিছু প্রমাণ দেখিয়ে বলতেই পছন্দ করি। বন্ধুরা এই যে সেই জাজমেন্টের আর ডিক্রির পেপার, এটা কতগুলো পেজ আছে। জাজমেন্টটা টোটাল হয়েছে 34 পেজের, 34 পেজের জাজমেন্ট। আর তারপরে এখানে আছে লাস্টের দিকে ডিক্রি। এই যে বন্ধুরা এইটা ডিক্রির পেজ এখানে, আর এইটা এই যে জাজমেন্টের 34 পাতা, দেখো দেখতে পাচ্ছ। তো এখানে কি বলা আছে সেটা আমি তোমাদের পড়ে দেখাবো, মানে তোমাদের দেখাচ্ছি লাস্ট পেজে যেটা কি লেখা আছে। এখানে দেখো সামনে লেখা আছে যে টাইটেল স্যুট 585 2018, যেটা তোমাদের আগেও দেখেছিলাম, অসিত বিশ্বাস ভার্সেস শুভ্রা বিশ্বাসের। ঠিক আছে। জাজমেন্টের মধ্যে আর আশিস বিশ্বাসের কোনো নামই নেই, যাই হোক যা হয়েছে। এই পেজটার উপরে লেখা আছে যে প্লেন্টিভ নেমলি অসিত কুমার বিশ্বাস ইজ দ্য এক্সক্লুসিভ ওনার অব দ্য স্যুট প্রপার্টি। পুরো বাড়িটার অ্যাড্রেস, বাড়িটা কোন জায়গায় লেখা, বাড়িটা কোথায় আছে তারই অ্যাড্রেস এখানে দেওয়া আছে। স্যুট প্রপার্টিটা কোথাকার আছে সেই অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, উত্তর বাক্সারা, ওয়ার্ড নম্বর 45, 34 দিবাকর দত্তগুপ্ত 3rd বাই লেন, সাঁতরাগাছি, হাওড়া। আচ্ছা, এখানে the plaintiff has the right stay in the suit property along with his wife without being disturbed in any manner. তো প্লেন্টিভ তো ওনার ওয়াইফে নিয়ে থাকবেই, এটা তো কোনো ব্যাপার না, মানে শ্বশুরমশাই আর শাশুড়ি মা সেটা থাকবেই। 1 নম্বর যে ডিপেন্ডেন্ট নাম্বার 1 আশিস বিশ্বাস মে স্টে ইন দ্য সুট প্রপার্টি আনলে, আশিস বিশ্বাস যে প্রপার্টিতে থাকতে পারবে সেটা সম্বন্ধে দেখছো এখানে লেখা। এবারে আসে আমারটায়, ডিপেন্ডেন্ট নাম্বার 2, মানে the defendant number 2, namely Srimati Shubhra বিশ্বাস, has a right to be in the suit property unless she is divorced from the relation of marital tie with the defendant number 1, namely Ashish বিশ্বাস, and she has also a right to stay in the suit property if ordered by court in any case. ঠিক আছে বন্ধু, এটা তোমরা ভালো করে দেখে নাও। এখানে পরিষ্কারভাবে লেখা আছে আশিস বিশ্বাসের কাছ থেকে যতক্ষণ না ডিভোর্সের ডিগ্রি পাওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু শুভ্রা বিশ্বাস এখানে থাকতে পারে।
বা অন্য ডিভোর্স হলেও বা অন্য কেসের যদি কোনো অর্ডার যতক্ষণ না হবে ততক্ষণও থাকতে পারবে। ঠিক আছে, দেখুন পরের পেজে দেখাচ্ছি, পিকচারটাকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে বোথ সাইড আর directed to maintain peace and tranquility in the suit property without creating any kind of disturbance to each other। মানে দেখতেই পাচ্ছ যে এখানে বোথ পার্টি, মানে আমিও ওদের উপর কোনো অত্যাচার করতে পারবো না, ওনারাও কিন্তু আমার উপর কোনো অত্যাচার করতে পারবে না, সেটা কিন্তু পরিষ্কারভাবে লিখে দিয়েছে। এখানে যে অরিজিৎ মন্ডল, এটা 23/8/2024, এখানে দেখতে পাচ্ছেন 23/8/2024 এই জাজমেন্টটা হয়েছে। আর এটা হচ্ছে সিভিল জাজ জুনিয়র ডিভিশন 6 কোর্ট হাওড়া। ঠিক আছে, এই যে 34 পেজ দেখতে পাচ্ছ, 34 এটা জাজমেন্ট। আর এর পরে আছে ডিক্রি। জাজমেন্টের উপর বেস করে ডিক্রিটা করা হয়। যখনই ওরা মানে বুঝতে পেরেছে যে সাক্ষী হচ্ছে ওদের দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, মানে ওদের দিন চলে এসছে, লয়ার ওদের কি বলেছে যে লয়ারের কথা অনুসারে ওরা কিন্তু লেজ গুটিয়ে পালিয়েছে বাড়ি ছেড়ে। ওরা যে বাড়ি ছেড়ে পালিয়েছে সেটা আমি আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি, আমার ভিডিওতে, যে বাড়িতে তালা মেরে দিয়ে পালিয়েছে। তো এখনো কিন্তু ওই যে অর্ডার যেহেতু বেরিয়ে গেছে, আর পাড়ার লোককে সবসময় যতক্ষণ না অর্ডারটা বেরোচ্ছে জাজমেন্টটা, ততক্ষণ পর্যন্ত আমার শাশুড়ি মা সবাইকেই ফোনে বলছেন এই তো আমি সামনে, এই তো যাবো, বাড়ি যাবো, পরের মাসে যাবো, পরের সপ্তাহে যাবো, এরকম কিন্তু শাশুড়ি মা অনেক থেকে বলে আসছেন যতক্ষণ না জাজমেন্ট বেরোচ্ছে। এবার এখন আর কিছু বলছেন না। আর এখন কোথায় গা ঢাকা দিয়ে রয়েছেন, উনি কিন্তু বন্ধুদের থেকে দূরে যাবেন না, উনি জল না খেয়েও থাকতে পারবেন, কিন্তু বন্ধুদের থেকে দূরে উনি থাকতে পারবেন না। কোর্টের অর্ডার আছে যেহেতু, এখন উকিলও বলেছে পালিয়ে থাকতে। তো আমি আগেও বলেছিলাম যে আমার শাশুড়ি, আমার শ্বশুর শাশুড়ি দুজনেই কিন্তু বাংলাদেশ থেকে পালিয়েই এসেছেন। ঠিক আছে, তো পালানোটা ওদের একটা অভ্যাস আছে, রক্তে মিশে রয়েছে, পালাতে খুব এক্সপার্ট। নাহলে এই শেষ বয়সে, এখন যেখানে মানে শেষ বয়সে মানুষের পৃথিবী থেকে পালিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, এখনো এই বয়সেও কিন্তু ওরা বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছে। ধরে যাওয়া হয়েছিল আমরা সবাই মিলে, তখনও কিন্তু বাড়ির চাবি, টাকা পয়সা, গয়নাগাটি, গ্যাসের বই সবকিছুই কিন্তু, ব্যাংকের বই সবকিছুই ওই বান্ধবের কাছেই উনি দিয়ে গেছিলেন গচ্ছিত। আর বান্ধব রিটায়ার হয়ে যাওয়ার পর উনি কিন্তু বিভিন্ন সমাজসেবামূলক কাজ করতেই পারেন, কিন্তু না, ওই বান্ধবও কিন্তু বৌদি ছাড়া কিছু চেনে না। বৌদির বাড়িতে ঘাস উঠলো নাকি, বৌদির বাড়িতে ঘাস মরে গেল নাকি, বৌদির ছেলে আবার সংসার করলো নাকি, বিয়ে করলো নাকি, সব দিকে ওনার চিন্তা। পরবর্তীকালে অন্যান্য কেসে কি রায় হচ্ছে বা কি সাক্ষী হচ্ছে কি না হচ্ছে সবকিছুই আমি কিন্তু ভিডিওতে বলবো। এটা আমি অনেকদিন পরে ভিডিও করতে বসলাম, কারণ আমার এমনি শরীর ভালো নেই। কারণ এই আমার টেনশনে অনেক দিন ধরে, যেহেতু আমার টেনশনে কিন্তু আমার কিন্তু হার্টবিট সবসময় আমার 100, 110, 20 এরকম কিন্তু মানে হয়ে যাচ্ছে, ওটা সবসময় থাকছে, হয়ে যাচ্ছে মানে সবসময় থাকছে, যার জন্য আমার সবসময় বুক ধরফর করে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এই প্রবলেমগুলো কিন্তু মানে হচ্ছে কদিন ধরেই, মানে কয়েক মাস ধরেই হচ্ছে। আর আমার বাবার তো হার্ট পুরো খেয়েই নিয়েছে, আমার বাবার তো হার্ট পুরো ব্লক করে দিয়েছে, যার জন্য পেসমেকার বসানো হয়েছে। তো সব ভিডিও আমি আগে আমার করা আছে। বাবারও হার্ট খারাপ করে দিয়েছে, ফ্যামিলি প্রত্যেকে অসুস্থ, আমারও কিন্তু হার্টের প্রবলেম করে দিয়েছে। তো আমার ডাক্তার বলছে এই থেকে, তোমার টেনশন থেকে কিন্তু হার্টবিটটা এরকম অতিরিক্ত হয়ে গেছে। হার্টবিট কমার জন্য আমি কিন্তু ওষুধও খাই। আর তোমরা বললে কমেন্টে জানিও, আমি কিন্তু কোন ওষুধটা খাই আমি কিন্তু সেটাও দেখাতে পারবো। মানে আমার হার্টবিট কমার জন্য আমাকে ওষুধ খেতে হয়। ঠিক আছে, তো আমার লাইফটাকে এইভাবে নষ্ট করার জন্য, আমার ফ্যামিলিটাকে নষ্ট করার জন্য মানে অনেক অনেক ধন্যবাদ যিনি করছেন, মানে যারা করছে তারা তো করছে, তাদের যে সহযোগিতা করছে তাদেরকেও অনেক ধন্যবাদ। মানে এটার দিকে তাকিয়ে আছি, আর ভগবানের দিকে তো তাকিয়ে থাকবোই সবসময়। কোথায় কি হয়, কোর্টে কি হয় বা ভগবানের বিচার কি হয় সেটা আমি কিন্তু দেখতে চাই।